তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতম কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভুরিদা জনাঃ। আমরা যেখানটায় গতদিন আলোচনায় সময় ছিলাম সেটা হচ্ছে শ্রীরামকৃষ্ণকে শ্রীম তার কথামৃতকার দ্বিতীয়বার দর্শন করছে এবং তখন তিনি শুনেছেন, শ্রীরামকৃষ্ণের কানে এই কথাটি গেছে, কেশবচন্দ্র সেন অসুস্থ। কেশবচন্দ্র সেনের সঙ্গে শ্রীরামকৃষ্ণের, আমরা আগে আমাদের আলোচনাগুলোতে বলে এসেছি, শ্রীরামকৃষ্ণের একটি ঘনিষ্ঠ সম্পর্ক হয়েছিল। এই দুজনের সঙ্গে সম্পর্ক হওয়ার কথা ছিল না, কারণ শ্রীরামকৃষ্ণ হচ্ছেন দক্ষিণেশ্বরের কালী মন্দিরের একজন প্রাক্তন পূজারী, আর কেশবচন্দ্র সেন জগৎ বিখ্যাত একজন আচার্য, ব্রাহ্ম নেতা। ব্রাহ্মরা আমাদের হিন্দু ধর্ম থেকেই উদ্ভূত হয়েছেন। তাদের একটি বড় ছিল হিন্দু ধর্মের বিরোধিতা। হিন্দু ধর্ম থেকেই তারা এসেছেন, বেরিয়ে এসছেন। তাদের প্রধান কাজই ছিল হিন্দু ধর্মের নিন্দে করা, সমালোচনা করা এবং বিরোধিতা করা। সাধারণত এরকমই আমরা দেখি যে যেখান থেকে আমাদের উদ্ভব হয়, আমাদের উৎপত্তি হয়, যেখান থেকেই আমাদের উৎস আমরা গণ্য করি, সেই জায়গাটিকে প্রথমেই আমরা অস্বীকার করার চেষ্টা করি। সবাই না, কিন্তু কেউ কেউ বা অনেকেই এটা করে থাকে, উৎসকে অস্বীকার করা। এই ব্রাহ্মণরা, যদিও তারা হিন্দু সমাজেরই লোক ছিলেন জন্মসূত্রে, কিন্তু তারা তাদের প্রধান বিরোধিতার ক্ষেত্র ছিল হিন্দু ধর্ম। কিন্তু আমরা দেখি এই ব্রাহ্ম সমাজের একজন প্রধান নেতা, নববিধান ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা, জগৎ বিখ্যাত আচার্য কেশবচন্দ্র সেন, তার সঙ্গে এই কালী মন্দিরের প্রাক্তন পুরোহিত শ্রীরামকৃষ্ণের একটি অত্যন্ত সখ্যতার সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক এবং পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক গড়ে উঠেছে। এবং এই যে ব্রাহ্ম সমাজের প্রধান একজন নেতা কেশবচন্দ্র সেন, তার সঙ্গে শ্রীরামকৃষ্ণের যে সখ্যতা, যে বন্ধুত্ব, যে পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক, এটা ইতিহাসে একটা বিরাট জায়গা করে নেবে এরপরে। এবং আমাদের নিজের মনে হয় আমরা পরবর্তী ইতিহাস, পরবর্তী ঘটনাক্রমকে অনুসরণ করলে আমরা দেখতে পাই যে এই যে মিলন, শ্রীরামকৃষ্ণের সঙ্গে কেশবচন্দ্রের মিলন, এটা সাধারণ ইতিহাসের ঘটনা ছিল না। এই মিলনের মধ্যে ছিল একটি বিধাতার পরিকল্পনা বলে আমাদের পরবর্তী ঘটনাগুলিকে বিশ্লেষণ করলে এটা আমাদের চোখে ধরা পড়ে যে এটা একটা সাধারণ ইতিহাসের ঘটনা মাত্র ছিল না, এটা একটা অসাধারণ ঘটনা ছিল এবং এটা পরবর্তী ইতিহাসের গতিপথকে অত্যন্ত উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করেছে। কেশবচন্দ্র এবং শ্রীরামকৃষ্ণের যে ঘনিষ্ঠ সম্পর্ক, এটা হওয়ার কথা ছিল না, কিন্তু হয়ে গেল। ঈশ্বরের ইচ্ছায় যেটা হওয়ার কথা নয় সেটা হয়ে যায়।
এই জন্য শ্রীরামকৃষ্ণের জীবনকে কোনো কোনো সাধারণ প্রতিভাবান ব্যক্তি বিদেশে, আমাদের দেশের লোকের মতামতকে আমরা গুরুত্ব দিই না, যখন বিদেশের লোক সাহেবরা যখন আমাদের কোনো কথার, কোনো কাজের, কোনো মানুষের প্রশংসা করে, তখন আমরা তাকে গুরুত্ব দিই। রবীন্দ্রনাথের একটি আফসোসের কথা, একটি দুঃখের কথা আমরা জানতে পারি। রবীন্দ্রনাথ তখন নোবেল পুরস্কার পেয়েছেন, 1913 সালের ঘটনা। সে সময় কলকাতা থেকে কয়েকজন মানুষ শান্তিনিকেতনে গেছেন, বিশ্বভারতীতে, যেখানে রবীন্দ্রনাথ আছেন। তাকে ফুল, মিষ্টি এইসব দিয়ে সম্বর্ধনা দিচ্ছে। রবীন্দ্রনাথ একটু ম্লান হেসে বলছেন, কেন আমাকে আপনারা সম্বর্ধনা দিচ্ছেন? না, আপনি আমাদের সম্মান রক্ষা করেছেন, আপনি বাংলাকে পৃথিবীর মানচিত্রে স্থাপন করেছেন, নোবেল পুরস্কার পেয়েছেন। রবীন্দ্রনাথ বলছে, ও আচ্ছা, তার আগে আমার কোনো গুরুত্ব ছিল না। আমি নোবেল পুরস্কার পেয়েছি বলে, পাশ্চাত্য দেশ আমাকে সম্মান জানিয়েছে বলে আজকে আপনারা আমাকে সম্মান দেখাতে এসেছেন। অথচ আপনাদেরকে আমি সবাইকে চিনি না এমন তো নয়, আপনারাও আমাকে চিনতেন, চেনেন, কিন্তু এতদিন আমাকে কোনো গুরুত্ব দেননি। আজকে নোবেল পুরস্কার পেয়েছি বলে আজকে আপনারা কলকাতা থেকে শান্তিনিকেতনে এসে আমাকে সম্বর্ধনা দিচ্ছে। আসলে এরকমই আমাদের হয়। স্বামী বিবেকানন্দকে তার জগৎ বিখ্যাত হওয়ার আগে পর্যন্ত এই বাঙালি চিনত না, ভারতবর্ষ চিনত না। স্বামী তখন পরিব্রাজক সন্ন্যাসী হয়ে হিমালয়ের পথে প্রান্তরে ঘুরছেন, তপস্যায় জীবন যাপন করছেন। সে সময় কাশিতে গেছেন, বেনারসে গেছেন। বেনারসে গিয়ে তখন ওনার বয়স 26-27 বছর হবে। তখন তাকে বিবেকানন্দ বলে কেউ চেনে না, নরেন্দ্রনাথ দত্ত, এটাই তার পরিচয়। তো কেউ গুরুত্ব দিচ্ছেন না, তিনি কথা বলছেন, এবং ওই 26-27 বছরের বয়সের একজন যুবক, তিনি অনেক বড় বড় পরিকল্পনার কথা বলছেন যে ভারতবর্ষ একদিন পৃথিবীকে জয় করবে তার আধ্যাত্মিক শক্তিতে, এবং পৃথিবীর মানচিত্রে ভারতবর্ষকে স্থাপন করবে। এরকম একটি ঘটনা ঘটতে যাচ্ছে, স্বামী বিবেকানন্দ বলেছেন, কিন্তু কেউ তার কথা কোনো গুরুত্ব দিচ্ছে না, আসছে। স্বামীজি খুব রেগে গেছেন, তাই বলছেন, আচ্ছা, আপনারা আজকে আমাকে কেউ গুরুত্ব দিচ্ছেন না, আমার কথার কোনো দাম দিচ্ছেন না, তো একদিন আমি এই সমাজের ওপরে বোমার মতো ফেটে পড়ব। নরেন্দ্রনাথ দত্ত, তখনও অপরিচিত, অপ্রকাশিত নরেন্দ্রনাথ তথা স্বামী বিবেকানন্দ বলছে, আজকে আপনারা আমাকে কেউ গুরুত্ব দিচ্ছেন না, দেখবেন আমি একদিন এই সমাজের ওপরে বোমার মতো ফেটে পড়ব, এবং এই গোটা সমাজ, সমগ্র সমাজ আমাকে কুকুরের মতো অনুসরণ। এটা শুনলে আমাদের, সেই পটভূমিতে শুনলে পরে আমাদের মনে হবে এটা স্বামীজির একটা দম্ভ, অহংকারের। তো অল্প দিনের মধ্যে প্রমাণিত হবে স্বামীজি কোনো অহংকারের উক্তি করেননি, কোনো দম্ভক্তি করেন। এটা একদম ইতিহাসে জায়গা হয়ে যাবে। এবং ওই যে বলছেন, গোটা সমাজ, সমগ্র সমাজ যারা আজকে আমাকে গুরুত্ব দিচ্ছে না, 26 বছরের ছেলেকে কেই বা গুরুত্ব দেবে, তারা আমাকে কুকুরের মতো অনুসরণ করবে, এবং আমি এই সমাজের উপর একটা বোমার মতো। এবং তাই তো কয়েক বছর পরে হলো। 1993 সালে, 1893 সালে
এই কাশীতে বিবেকানন্দের পরিব্রাজন বা পরিভ্রমণ করার কয়েক বছরের মধ্যে, 4-5 বছরের মধ্যে স্বামী বিবেকানন্দের শিকাগো ধর্ম মহাসভায় মহা আবির্ভাব ঘটল, ঐতিহাসিক আবির্ভাব ঘটল। এবং ওই একটি মানুষের আবির্ভাবের ফলে এই গোটা পৃথিবী, গোটা পাশ্চাত্য দেশ ভারতবর্ষকে চিনল, ভারতবর্ষকে জানল, ভারতবর্ষের গৌরবের কাছে মাথা নোয়াতে বাধ্য হল। কয়েক বছরের মধ্যে আমরা দেখব রবীন্দ্রনাথ স্বামীজি প্রায় সমবয়সী। রবীন্দ্রনাথ স্বামীজির থেকে বয়সে মোটামুটি 1.5 বছরের বড় ছিলেন। রবীন্দ্রনাথ বড় ছিলেন 1.5 বছরের। এবং রবীন্দ্রনাথের বাড়ি হচ্ছে জোড়াসাঁকো, কলকাতা। স্বামীজির বাড়ি হচ্ছে সিমলা, কলকাতা। দুটো জায়গার মধ্যে 3-4 কিলোমিটারের ডিফারেন্স। যে আমরা এখন দেখতে যাই, দেখব স্বামী বিবেকানন্দের যে পৈতৃক বাড়ি, সেখানে রামকৃষ্ণ মিশনের একটি বড় কেন্দ্র হয়েছে। এবং এইখানে বাংলাদেশে আসার আগে আমি ওই কেন্দ্রের অধ্যক্ষ ছিলাম, স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস এবং সাংস্কৃতিক কেন্দ্র। এবং রবীন্দ্রনাথের বাড়ি জোড়াসাঁকো ঠাকুর বাড়ি, এই দুটি জায়গার মধ্যে, দুটি বাড়ির মধ্যে 2 থেকে 3 কিলোমিটারের ব্যবধান। স্বামীজিও রবীন্দ্রনাথকে চিনতেন, রবীন্দ্রনাথও স্বামীজিকে চিনতেন। কিন্তু তখন রবীন্দ্রনাথ স্বামীজিকে এতটা গুরুত্ব দেননি মনে হয়। হ্যাঁ, ঐতিহাসিকভাবে কতখানি সত্য তা বলতে পারবো না, কিন্তু মনে হয় রবীন্দ্রনাথ কতখানি গুরুত্ব দেননি। কিন্তু দেখছি 1893 সালে যখন স্বামীজি জগৎ বিখ্যাত হয়ে গেলেন শিকাগো ধর্ম মহাসভায় অসাধারণ ঐতিহাসিক ভাষণ প্রদানের পরে, ওই সময়ে রবীন্দ্রনাথ একটি কবিতা লিখলেন, বিখ্যাত কবিতা। রবীন্দ্রনাথের কবিতা অনেকেই আমরা জানি। কবিতাটির নাম হচ্ছে এবার ফিরাও মোরে। চিত্রা কাব্যের অন্তর্গত একটি কবিতা, দীর্ঘ কবিতা, এবার ফিরাও মোরে, রবীন্দ্রনাথের লেখা। ওই কাছাকাছি সময়ে রবীন্দ্রনাথের যে কবিতাটি স্বামী বিবেকানন্দের শিকাগো ধর্ম মহাসভায় ভাষণ, খুব কাছাকাছি সময়ে লেখা এটি। শিকাগো ভাষণের পরেই লেখা। তখন রবীন্দ্রনাথ লিখছেন, এখন আমরা এইসব লাইনগুলো পড়তে পরে অবাক হয়ে যাই, সাধারণ কথা রবীন্দ্রনাথ লিখেছেন। রবীন্দ্রনাথ বলছেন, ওরে তুই ওট আজি। দীর্ঘ কবিতার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য ছত্র হচ্ছে রবীন্দ্রনাথের, ওরে তুই ওট আজি, আগুন লেগেছে কোথা, কার শঙ্খ উঠিয়াছে বাজি, জাগাতে জগৎ চলে। সম্মুখে দাঁড়াতে হবে, উন্নত মস্তক উচ্চে তুলি, যে মস্তকে ভয় লেখে নাই লেখা, দাসত্বের ধুলি আঁকে নাই কলম কপিল। রবীন্দ্রনাথের কলম তো অসাধারণ কলম, রবীন্দ্রনাথ লিখছেন এই কথাগুলো, অসাধারণ ছত্রগুলো। ওরে তুই ওঠ আজি, আগুন লেগেছে কোথা, কার শঙ্খ উঠিয়াছে বাজি, জাগাতেই জগৎ জনে। সম্মুখে দাঁড়াতে হবে, উন্নত মস্তক উচ্চে তুলি, যে মস্তকে ভয় লেখে নাই লেখা, দাসত্বের ধুলি আঁকে নাই কলঙ্ক তিলক। অসাধারণ ছত্রগুলি। আমরা এখন দুটোর সঙ্গে মিল করি, মেলায় দেখি যে কি অসাধারণ কথাগুলো রবীন্দ্রনাথ লিখছে। রবীন্দ্রনাথ কোথাও জানাচ্ছেন না, বলছেন না, উল্লেখ করছেন না কোন ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি এই কথাগুলো লিখেছেন। কিন্তু আমরা ইতিহাসের পারম্পর্য অনুসরণ করলে বুঝতে পারি রবীন্দ্রনাথ এই কথাগুলি লিখছেন বিবেকানন্দের যে বিশ্বমঞ্চে তার যে অসাধারণ শিহরণকারী আবির্ভাব বিশ্ব ধর্ম সভায়, ওটাকেই স্মরণ করে তিনি লিখছেন। একটা মানুষ একটা আবির্ভাবের মধ্যেই সারা পৃথিবীর মাঝখানে সারা দেশের গৌরবকে প্রতিষ্ঠা করেছিলেন, গৌরবের জয়গান দিয়েছিলেন।
এটা আমরা এখন বুঝতে পারি। রবীন্দ্রনাথ কিন্তু এইটাকে উদ্দেশ্য করেই তিনি লিখছেন, কিন্তু কোথাও আমাদের দুর্ভাগ্য, রবীন্দ্রনাথ কোথাও কোনো ইঙ্গিত দিলেন না তিনি কার সম্পর্কে কথাগুলো লিখছেন। অথচ ইতিহাস বলছে ওই সময় তো একটাই ইতিহাস সৃষ্টিকারী ঘটনা ঘটেছে, স্বামী বিবেকানন্দের আবির্ভাব শিকাগোর ধর্ম মহাসভায়। রবীন্দ্রনাথ বললে আমরা খুশি হতাম আজকে, ইতিহাস তাকে ক্ষমা করতো, কিন্তু এখন ইতিহাস তাকে ক্ষমা করবে না। তিনি এটা কেন বললেন? তাঁরই সমবয়সী একজন বাঙালি এরকম অসাধারণ গৌরবের প্রতিষ্ঠা করেছেন, দেশকে সারা বিশ্বের মানচিত্রে স্থাপন করেছেন, এরকম একটি অসাধারণ কলম্বিয়ান একটি ঘটনা, এটাকে তিনি করে অগ্রাহ্য করলেন বা উল্লেখ না করে থাকতে পারবেন। আবার রবীন্দ্রনাথ একটি নাটক এখানে তিনি বলছেন এইরকম সময় ওই 1893 এরকম সময়ে তিনি লিখলেন একটি অসাধারণ কবিতা, বালক বীরের বেশে তুমি করলে বিশ্ব জয়, একই গো বিশ্ব। এই যে রবীন্দ্রনাথ লিখছেন এই কবিতাটা, এই সময়ের কাছাকাছি আপনারা পৃথিবীর ইতিহাসের প্রধান ঘটনাগুলিকে বিশ্লেষণ, কোথাও বালক বীর পৃথিবীকে জয় করেছে একটা ঘটনা আছে? একটাই ঘটনা, 30 বছরের এক সন্ন্যাসী, বালক বীরই বলা যেতে পারে, ইতিহাসের মানচিত্রে দাঁড়ালেন মাঝখানে এবং গোটা ইতিহাসের গতিপথটাকে ঘুরিয়ে দিয়ে দিলেন। তখন পাশ্চাত্য দেশ আমাদের অমর্যাদা করত, অসম্মান করত, আমাদের গুরুত্বই দিত না, আমাদের দেশকে, আমাদের সংস্কৃতিকে, আমাদের ঐতিহ্যকে কোনো পাত্র দিত না। একটা মানুষের আবির্ভাবের ফলে গোটা পৃথিবীর দৃষ্টি আকর্ষণ হয়ে গেল, সবাই তখন ভারতের দিকে তাকালো। মনে রাখবেন, আপনাদের এই বাংলাদেশ তখন কিন্তু এই ভারতের গর্ভেই অবস্থান, আলাদা কোনো অস্তিত্ব নেই বাংলাদেশের, ভারতবর্ষের মধ্যেই তার অবস্থান। পৃথিবীর মানচিত্রে ভারতবর্ষকেই তিনি স্থাপন করেছেন। এটা আমাদের গৌরবের বিষয়, আমরা এখন বলি এবং আমরা আজকে ইতিহাস বিচার করে দেখি এই ঘটনা বিবেকানন্দের শিকাগো ধর্ম মহাসভায় যে ঐতিহাসিক আবির্ভাব, তাকেই উদ্দেশ্য করে রবীন্দ্রনাথ এই কথাগুলো লিখেছিলেন। আমরা আজকে বুঝতে পারি, ইতিহাসের পারম্পর্য অনুসরণ করলেই এটা আমরা যে কেউ বুঝতে পারি। রবীন্দ্রনাথ এটা কেন যে উল্লেখ করেননি স্পষ্ট ভাষায়, এটা আমাদের কষ্ট দেয় যে কেন রবীন্দ্রনাথ। অথচ এই রবীন্দ্রনাথ কিছুদিন পরে রোমারোলা, একজন নোবেল পুরস্কার পাওয়া ফরাসি সাহিত্যিক, তাকে তিনি জেনিভাতে বলেছিলেন, ওদেশে বলেছিলেন, রোমারোলা রবীন্দ্রনাথকে জিজ্ঞেস করেছিলেন যে আমি ভারতবর্ষকে খুব ভালোবাসছি, এখন ভারতবর্ষকে খুব ভালোবাসি, তা আপনার কাছে জানতে চাই কোন গ্রন্থ পাঠ করলে আমি ভারতবর্ষকে আরো ভালোভাবে জানতে পারবো। রোমারোলা একজন নোবেল লরিয়েট ফ্রান্সের, তিনি জিজ্ঞেস করছেন আমাদের রবীন্দ্রনাথকে, দুজনের বন্ধুত্ব হয়েছিল, কোন বই, কার বই পড়লে পরে আমি ভারতবর্ষকে সব থেকে ভালো করে জানতে পারব। রবীন্দ্রনাথ বলেছিলেন, তুমি যদি ভারতবর্ষকে জানতে চাও, রোমারোলাকে বলেছিলেন, তাহলে তুমি স্বামী বিবেকানন্দের গ্রন্থ। এখন একদম পরিষ্কার বলে দিচ্ছি, যদি ভারতবর্ষকে জানতে চান বা জানতে চাও, তাহলে স্বামী বিবেকানন্দের গ্রন্থ তুমি পাঠ করো, কারণ এই বিবেকানন্দের গ্রন্থের মধ্যে সবকিছু হচ্ছে ইতিবাচক, পজিটিভ, আর নাথিং নেগেটিভ, রবীন্দ্রনাথ বলেছেন। সুতরাং তারই তো কথা, যিনি আগে উল্লেখ করেননি এই কবিতায় বিবেকানন্দের নাম, তিনিই তো বলছেন, ইফ ইউ ওয়ান্ট টু নো ইন্ডিয়া, রিড বিবেকানন্দ, ইন হিম এভরিথিং ইজ পজিটিভ অ্যান্ড নাথিং নেগেটিভ। এটা তারই কথা, পরে বলছে। আরো অনেক কথা রবীন্দ্রনাথ আরো পরে পরে স্বামী বিবেকানন্দের সম্বন্ধে বলেছে, কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের দুঃখ হয় যে তখন কেন বলেননি। বললে তো রবীন্দ্রনাথেরই মান বেড়ে যেত, যে তিনি একজন মহান সন্তান, ভারতবর্ষের তার মর্যাদা রক্ষা করছেন, তার প্রশংসা করছেন, কিন্তু তিনি করেন। যাই হোক, এটা ইতিহাস।
তো আমরা দেখতে পাচ্ছি যে এই লোকটি যে কথা বলেছেন, রবীন্দ্রনাথ যে কথা বলেছেন স্বামীজির সম্পর্কে, এত বড় কথাও কিন্তু পৃথিবীতে কেউ বলেনি। রোমাওলাকে বলছেন, ইফ ইউ ওয়ান্ট টু নো ইন্ডিয়া, যদি আপনি ভারতবর্ষকে জানতে চান তাহলে রিড বিবেকানন্দ। ইন হিম এভরিথিং ইজ পজিটিভ and নাথিং নেগেটিভ। তার মধ্যে কোনো নেতিবাচকতা নেই, সবটা ইতিবাচক, পজিটিভ। এত বড় কথা যিনি বলেন স্বামী বিবেকানন্দ সম্পর্কে, তার না বলা কথাগুলোকে আমরা ক্ষমা করব, ঠিক আছে, এত বড় কথা তো তিনি বলেছেন। বিবেকানন্দকে জানলে ভারতবর্ষকে জানা হবে। অর্থাৎ বিবেকানন্দ এমন একটি ব্যক্তিত্ব রবীন্দ্রনাথের কাছে, যার কাছে মনে হয়েছে যে বিবেকানন্দ যেন ভারতবর্ষের প্রতীক পুরুষ। বিবেকানন্দ যেন ভারতবর্ষের প্রতীক পুরুষ, তাকে জানলেই ভারতকে জানা হবে। এর থেকে বড় কথা কেউ বলেছে নাকি? কজন বলেছে? আদৌ কেউ বলেছে কি? বলেনি। যদ্দূর জানি বলেনি। সুতরাং রবীন্দ্রনাথ ও স্বামীজির সম্বন্ধে, যদিও স্বামীজি ওর থেকে বয়সে একটু ছোট, বছর দেড়েকের ছোট ছিল, এবং পাশাপাশি পাড়ায় থাকতেন, এবং দুজনের মধ্যে খুব পরিচয় ছিল, সখ্যতা ছিল। রবীন্দ্রনাথ একটি বিবাহ বাসরে গেছেন, অরবিন্দের মাসি লীলাবতী মিত্র, তার সঙ্গে বিয়ে হচ্ছে কৃষ্ণকুমার মিত্রের। সেই বিয়ে উপলক্ষে, ওরা তো ব্রাহ্ম সমাজের লোক, রবীন্দ্রনাথ সেখানে নিমন্ত্রিত, রবীন্দ্রনাথ গেছেন, এবং ওই বিবাহ বাসরে একটা কয়ার মানে একটা সঙ্গীত গোষ্ঠী, তারা সঙ্গীত পরিবেশন করেছে, এবং সেই সঙ্গীত গোষ্ঠীর নেতৃত্ব দিয়েছেন রবীন্দ্রনাথ, এবং প্রধান গায়ক হচ্ছেন নরেন্দ্রনাথ। দুজনে খুব ভালোভাবে পরস্পরকে চিনতেন। গানের আসরে যদি দুজনে গান গাইছেন অরবিন্দের মাসিমার বিয়েতে, এবং সেখানে দেখছি দুজনেই খুব ক্লোজলি গান গাইছেন, কাছাকাছি এসেছেন, গান গাইছেন, দুজনে দুজনকে খুব ভালোভাবে জানতেন। কিন্তু বিবেকানন্দ রবীন্দ্রনাথ সম্বন্ধে অনেক কথা বলেছেন, পরবর্তীকালে আমরা দেখতে পাই। তার ছেলে, রবীন্দ্রনাথের ছেলে রথীন্দ্রনাথ ঠাকুর, নাম শুনে থাকবেন আপনারা, রবীন্দ্রনাথের একটি সন্তান, পুত্র সন্তান রথীন্দ্রনাথ, একটি পুত্র সন্তান, কন্যা সন্তান ছিল, পুত্র সন্তান রথীন্দ্রনাথ। তার তখন এই 9-10 বছর বয়স, কি আর একটু বেশি, হয়তো 11-12 বছর বয়স। তখন তাকে রবীন্দ্রনাথ হিমালয় তীর্থ ভ্রমণে পাঠাচ্ছে, তার সঙ্গে এই স্বামী বিবেকানন্দের শিষ্য স্বামী সদানন্দের পাঠাচ্ছে। অর্থাৎ স্বামী বিবেকানন্দের সম্পর্কে যদি তার শ্রদ্ধা না থাকত, তাহলে তার শিষ্যের সঙ্গে তার ছেলেকে, ওই 9-10 বছরের ছেলেকে হিমালয় ভ্রমণে পাঠাতেন না। পাঠিয়েছেন, রবীন্দ্রনাথ পাঠিয়েছেন। এগুলো আমাদের আজকের আলোচনার বিষয় নয়, কিন্তু আমি প্রসঙ্গক্রমে এগুলো আপনাদের জানাচ্ছি, কারণ কথামৃত বলতে গেলে, পড়তে গেলে এই তথ্যগুলো জানতে হবে। তথ্যগুলো আসবে আপনাদের চিন্তার মধ্যে, চেতনার মধ্যে, পড়াশোনার মধ্যে, এই তথ্যগুলো আসবে। আমরা দেখছিলাম আগের দিনে যে শ্রীরামকৃষ্ণ কেশবচন্দ্র সেনের অসুস্থতার খবরে খুব উদ্বিগ্ন হয়েছেন, এবং মাস্টারমশাই মানে শ্রীমাকে জিজ্ঞেস করছেন, শুনেছিলাম কেশবচন্দ্রের খুব অসুখ হয়েছে, এখন কেমন আছেন তিনি? তো এটাও আমি আগের দিনে আলোচনা করেছি যে মাস্টারমশাই, যে মাস্টারমশাই স্ত্রী নিকুঞ্জ দেবী, তিনি আবার কেশবচন্দ্র সেনের জ্ঞাতি বোন। এই তথ্য রবীন্দ্রনাথ, এই রামকৃষ্ণদেব জানতেন কিনা আমরা জানি না, জানার কথা না। তাকে জিজ্ঞেস করছে, আচ্ছা কেশব কেমন আছে? শুনেছিলাম খুব অসুখ করেছে। মাস্টারমশাই মানে শ্রীমা বলছেন, হ্যাঁ অসুখ করেছিল, এখন বোধহয় ভালো আছে। যে বোধহয় ভালো আছেন, এই বোধহয় গুলো হচ্ছে আমাদের বাঙালির স্বভাব। এখন বোধহয় ভালো আছেন, আমরা ডেফিনিট করে বলতে পারি না, পজিটিভলি বলতে পারি না, হ্যাঁ ভালো আছে কি ভালো নেই, এখন বোধহয় ভালো আছে। শ্রীরামকৃষ্ণ বলছেন
কেশবচন্দ্র সেনের জন্য আমি খুব উদ্বিগ্ন ছিলাম। আমি কেশবের জন্য, শ্রীরামকৃষ্ণ বলছেন, মার কাছে দাবচিনি মেনেছিলাম। মা মানে ঠনঠনের কালীবাড়ি, ঠনঠনিয়া উত্তর কলকাতায় একটা বিখ্যাত কালীবাড়ি। সেই কালীবাড়িতে শ্রীরামকৃষ্ণ কেশবচন্দ্র সেনের নিরাময় আরোগ্যের জন্যে তিনি দাবচিনি মানসিক করেছেন, কেউ যেন ভালো হয়ে যায়। কেশবচন্দ্র সেন ওই ঠনঠনের কালীবাড়িতে ডাবচিনি মানতের এখনো প্রথা আছে। ডাবচিনি মানে ডাবের মধ্যে চিনি দিয়ে, তখন আর একটু মিষ্টি হবে ডাবের জলটা, তো সেটা ভালো লাগবে খেতে, তো সেটা মারও ভালো লাগবে। জন্য মাকে ভক্তরা ডাবচিনি মানসিক করেন, মানত করেন। তো শ্রীরামকৃষ্ণ বলছেন কেশবের জন্যে, কেশবের আরোগ্যের জন্যে আমি মায়ের কাছে, মানে ঠনঠনের কালীবাড়ির কাছে, তার নাম সিদ্ধেশ্বরী, কাছে আমি ডাবচিনি মানত করেছিলাম। আর আমি শেষ রাতে আমার ঘুম ভেঙে যেত, শ্রীরামকৃষ্ণ বলছেন, কেশবের জন্য চিন্তা করতে করতে। আর মার কাছে কান্তুম। কেশব সেন একজন ব্রাহ্ম নেতা, শ্রীরামকৃষ্ণ কালী মন্দিরের এক্স পুরোহিত, প্রাক্তন পুরোহিত। এদের মধ্যে তো ভালোবাসার সম্পর্ক হওয়ার কথা না, বরং বিদ্বেষের সম্পর্ক হওয়ার কথা। তাই তো ছিল তখন। ওদের মধ্যে খুব অন্তরঙ্গ সম্পর্ক। এবং আমি মার কাছে কাঁদতু, শ্রীরামকৃষ্ণ বলছেন, আমি মা কালীর কাছে কাঁদতু আর বলতো, মা কেশবের অসুখ ভালো করে দাও। কালীবাড়ির পুরোহিত ছিলেন আগে, এখন নেই। কালীবাড়ির পুরোহিত তিনি কেশবচন্দ্র সেনের জন্যে, তার আরোগ্যের জন্যে মা কালীর কাছে দাবচিনি মানসিক করছে। মাকে বলতুম, আর মা কেশবের অসুখ ভালো করে দাও। কেশব না থাকলে আমি কলকাতায় গেলে কার সঙ্গে কথা কব? তাই দাবচিনি মেনেছিলাম। মানে কলকাতায় আর কোনো লোক ছিল না, কেশবচন্দ্রই ছিলেন। শ্রীরামকৃষ্ণ আর কাউকে পাচ্ছেন না, শুধু কেশব সেনকেই তিনি ভাবছেন আমার অন্তরঙ্গ। দুজনেই কিন্তু ধর্মচিন্তায় মধ্যে বিস্তর পার্থক্য। তিনি ব্রাহ্ম সমাজের নেতা, যারা মা কালীকে মানেন না, আগে তিনি বলেছিলাম, মা কালীকে অগ্রাহ্য করেন। তারা হিন্দুই ছিলেন, এবার ব্রাহ্ম হয়েছেন, হয়ে মা কালীকে মানছেন। তো শ্রীরামকৃষ্ণ কিন্তু কেশবের জন্য ডাবচিনি মায়ের কাছে মানত করছেন এবং বলছেন, মা কলকাতায় গেলে আমি কার সঙ্গে কথা কব? কেন সারা কলকাতায়, তখন তো ভারতবর্ষের রাজধানী কলকাতা, শুধু তো পশ্চিমবঙ্গের রাজধানী এখন কলকাতা, তখন তো গোটা ভারতের রাজধানী হচ্ছে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা, ইংরেজদের শাসনাধীন যে কলকাতা, সেখানকার রাজধানী হচ্ছে কলকাতা। সেখানে বলছে কার সঙ্গে কথা বলবো? কেশব সেন যদি না থাকেন, তিনি যদি অসুস্থ হয়ে তার কিছু হয়ে যায়, তাহলে আমি কার সঙ্গে কথা বলবো? আমরা বুঝতে পারি না, কি কলকাতায় কার কোনো লোক ছিল? এত মানুষ কলকাতায়, তার মধ্যে রামকৃষ্ণদেব আর কার সঙ্গে কথা বলতে পারবেন না কেশব সেন না থাকলে পরে? আমি একটা ঘটনার কথা বলছি, তাহলে আপনারা বুঝতে পারবেন এরকম হয়। ঘটনাটা হচ্ছে, আমি তখন সাদা পোশাকে ব্রহ্মচারী, বেলুর মঠে আছি। আমাদের বেলুর মঠে 2 বছর পরে ট্রেনিং সেন্টার হয়। এই ট্রেনিং সেন্টার উপলক্ষে আমি বেলুর মঠে এসেছি, আছি, 2 বছর থাকতে হবে। ওই সময় বেলুর মঠের একজন বহুমানিত সন্ন্যাসী, সবাই তাকে বলতো তিনি হচ্ছেন ব্রহ্মজ্ঞানী। বেলুর মঠের একজন ভাইস প্রেসিডেন্ট স্বামী নির্বাণানন্দজি মহারাজ, সূর্য মহারাজ। তিনি প্রথম জীবনে বিপ্লবী ছিলেন। চার্লস টেগার তাকে ধরতে গেছিলেন বেলুর মঠে, ধরতে পারেননি, ধরতে গেছিলেন। সেই বহুমানিত সন্ন্যাসী ব্রহ্মজ্ঞানী বলে বেলুর মঠে তার প্রসিদ্ধি আমরা শুনতাম। উনি হচ্ছেন ব্রহ্মজ্ঞানী। ব্রহ্মজ্ঞানী আমরা শুনি, কখনো দেখিনি কাউকে যে ব্রহ্মজ্ঞানী কিরকম হয় বা কে। ওকে আমরা বেলুর মঠের সময় জানতাম, উনি মহাপুরুষ ব্রহ্মজ্ঞানী, স্বামী নির্বাণানন্দজি, বেলুর মঠের তখন ভাইস প্রেসিডেন্ট। আমি আবার, আমার সৌভাগ্যক্রমে আমাকে বেলুর মঠ কর্তৃপক্ষ, তখনকার প্রেসিডেন্ট মহারাজ পূজ্যপাদ স্বামী বীরেশ্বরানন্দজি প্রভু মহারাজ,
তিনি আমাকে ওর সেবক হিসেবে নিয়োগ করেছেন। তিনি সেন্টারে তো তখন ওনার শরীর খারাপ বলে ওই নির্বাণানন্দজির আমাকে ওর সেবক হিসেবে নিযুক্ত করেছে। সে সময় আমি ওর সেবায় আছি। তখন ওনার বয়স আমার মনে হয় 90-এর কাছাকাছি। আমি নির্বাণানন্দজি, আমি ওর সেবক যেহেতু আমি দুপুরবেলায় ওর কাছে থাকতাম, আবার রাত্রেবেলায় কখনো কখনো থাকতে হতো। ওনার অসুস্থতা যদি বেড়ে যেত এটা আমাকে থাকতে হতো। একদিন ওরকম ওর ঘরে আছি, উনি খাটে আছেন, আমি মেঝেতে একটা শতরঞ্চি বা মাদুর পেতে আমি শুয়ে আছি। হঠাৎ রাত্রেবেলায় আমার তো ঘুম হতো না, কারণ কখন ওনার কোনো প্রয়োজন হবে, বাথরুমে যেতে হবে, ওই বয়স 90 বছরের মতো বয়স, পড়ে টরে যাবেন, পড়ে গেলে তো এই বয়সে পড়ে গেলে তো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আমার ভালো ঘুম হতো না। হঠাৎ আমি তাকিয়েছি, ঘুমটা ভেঙে গেছে। প্রথমেই আমার চোখ গেছে ওই বিছানার উপরে, দেখলাম উনি নেই, বিছানাটি খালি। আমি নির্বাণানন্দই তার বিছানায় শয্যায় নেই। বাথরুমে গেলেন, পাশেই বাথরুম, আমি বাথরুমে গিয়ে দেখলাম যে না, বাথরুমে কেউ নেই। ঘরের মধ্যে দেখছি আধো অন্ধকার, চাঁদের আলো এসে পড়ছে, আধো অন্ধকার, তার মধ্যে দেখলাম যে উনি নেই ঘরের মধ্যে। আমি খুব চিন্তার মধ্যে পড়ে গেলাম যে কোথায় গেল। চলাফেরা এমনি তো বেশি করেন না, কত বয়স, 90 বছর বয়স, কোথায় যাবে। আমি হঠাৎ খুঁজতে খুঁজতে ঘরের মধ্যে চাঁদের আলোয় আলো জ্বালাতেও পারছি না, কারণ যদি উনি থাকেন তাহলে ঘুম ভেঙে যাবে। দেখছি যে উনি, যদি আপনারা কেউ বেলুর মঠ গিয়ে থাকেন, বেলুর মঠের মন্দিরের পাশে একটা বড় মাঠ আছে, মন্দিরের পূর্ব দিকে একটা বড় মাঠ আছে। ওই মাঠের দিকে এই ঘর থেকে একটা দরজা দিয়ে মাঠটাকে পুরো দেখা যায়, লম্বা দরজা, এই ফ্লোর থেকে বড় সিলিং অব্দি দরজা, এবং দুটো দরজা আছে ওই দিকে, দক্ষিণ দিকে। আমি হঠাৎ দেখছি উনি ওখানে দাঁড়িয়ে আছেন, গরমকাল, খালি গা, দাঁড়িয়ে আছেন। আমি গিয়ে পেছন দিক থেকে এরকম করে ওকে ধরলাম, যদি উনি পড়ে টরে যান, আমার উপরেই পড়বেন, তাহলে ওর হাড়গোড় ভাঙার কোনো চান্স থাকবে না, সুযোগ, হাড়গোড় ভাঙবে না, আমি ধরে ফেলবো। আমি গিয়ে এরকম করে ওকে আগলে দাঁড়িয়েছি, যাতে উনি পড়ে যান তো আমার উপরেই পড়বেন, অসুবিধা কিছু হবে না। আমি ধরে বলছি মহারাজ, মহারাজ বলে আমি ডাক দিচ্ছি, কোনো সাড়া নেই। দাঁড়িয়ে আছেন, আমি দেখতে পাচ্ছি, ওই মাঠের দিকে তাকিয়ে আছেন, কিন্তু আমি যে ওকে ডাকছি মহারাজ মহারাজ, কোনো সাড়া শব্দ। আমি ভাবলাম কিরে বাবা, এদের আবার তো ব্যাপার বুঝি না, ব্রহ্মজ্ঞানী মহাপুরুষ হয়তো সমাধিস্থ হয়ে গেছেন, আমি ভয় পাচ্ছি। আবার আমি আস্তে আস্তে পিছিয়ে হাত দিয়ে ডাকলাম মহারাজ, মহারাজ। তখন উনি এরকম করে আমার দিকে ফিরে তাকালো, আমার দিকে তাকিয়ে আছেন, দৃষ্টি, সেই দৃষ্টিতে কোনো কাউকে দেখছেন বলে মনে হলো না, যেন অন্য জগৎ থেকে আসছে। তো মহারাজ ফিরে আমার দিকে তাকালেন, আপনার কি ঘুম হচ্ছে না, কোনো কষ্ট হচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে? উনি বলছেন না, এরকম কিছু নয়। আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? এবার আমাদের বেলুর মঠে উনি হচ্ছেন ভাইস প্রেসিডেন্ট, বেলুর মঠের প্রেসিডেন্ট হচ্ছেন স্বামী বীরেশ্বরানন্দ। তিনি তখন খুব অসুস্থ, তার গলাতে ক্যান্সার হয়েছে, খুব অসুস্থ। আমার দিকে তাকিয়ে বলছেন, ওর নাম হচ্ছে প্রভু মহারাজ, সবাই ওকে, উনি তো ওর থেকে সিনিয়র, মানে ইনি প্রভু মহারাজ থেকেও 4 বছরের সিনিয়র। প্রভুর যে খুব শরীর খারাপ, মহারাজ বলছেন, এখন ওর যদি কিছু হয়ে যায় তাহলে আমি কার সঙ্গে কথা বলবো? এই যে ঠাকুর বলছেন, আমি যে কলকাতায় গেলে কেশবের যদি কিছু হয়ে যায় তাহলে আমি কার সঙ্গে কথা বলবো? কলকাতায় কি আর লোক নেই? বেলুমঠে আর কোনো সাধু নেই? উনি বলছেন যদি প্রভুর কিছু হয়ে যায় তাহলে আমি কার সঙ্গে কথা বলবো? কিন্তু আমি বুঝতে পারবো না, ওয়েভ লেংথের ডিফারেন্স, তো আমরা ঠিক এখানে পৌঁছতে পারবো না এই ওয়েভ লেংথে। ওনার ওয়েভ লেংথ আর ওর ওয়েভ লেংথ একরকম, আমাদের তো অনেক ফারাক। বলছেন প্রভুর যদি কিছু হয়ে যায় তাহলে আমি কার সঙ্গে কথা বলবো?
আমি এর কি উত্তর দেবো? আমি কোনো উত্তর দিলাম না। আমি ওকে বললাম, মা চলুন বিছানাতে আবার শোবেন, আবার একটু ঘুমোবেন। ধরে ধরে ওকে বিছানায় নিয়ে গেলাম। ওই যে বলছেন, কার সঙ্গে কথা বলবো, এত এত লোক আছে, কিন্তু উনি ওনার লোক পাচ্ছেন না কথা বলেন। এমনি কেশব সেন যদি কিছু অসুস্থ হয়ে জগৎ থেকে চলে যায়, শ্রীরামকৃষ্ণ বলছেন আমি কার সঙ্গে কথা বলবো? এই এই ওয়েভ লেন্থে আমরা যেতে পারবো না, আমরা বুঝতেও পারবো না। ওয়েভ লেন্থ আলাদা। আকাশ এবং পৃথিবী যেখানে মিলিত হয়, যে দিগন্ত রেখায় আকাশ এবং পৃথিবী মিলিত হয়, সেখানে আকাশের সঙ্গে, আকাশ একটা অনন্ত, আর পৃথিবীটাও আমাদের কাছে প্রায় অনন্ত, থই পাই না হয়ে যাচ্ছে। আকাশ আর সমুদ্র যদি কোথাও মিলিত হয়, দুটি অনন্ত, এই দুজনের মধ্যে কি বার্তালাপ হয়, কে কথাবার্তা হয়, সে খবর কি আমরা কেউ জানি? আমরা জানি না। আকাশ আর সমুদ্রের মধ্যে যে বার্তালাপ হয়, কি বার্তালাপ হয় আমরা কেউ জানি না, বুঝতেও পারি। দুই অনন্তের সঙ্গে কথাবার্তা হচ্ছে, তারাই বুঝবেন আমরা কি। তো আমি এই একটি উদাহরণ দিলাম। শ্রীরামকৃষ্ণ বলছেন কেশবের যদি কিছু হয়ে যায়, আমি কলকাতায় গেলে কার সঙ্গে কথা, আমাদের পক্ষে বোঝা সম্ভব নয়। যেমন শ্রীরামকৃষ্ণ আর কেশবের মধ্যে যে সম্পর্ক, এটাও আমরা বুঝতে পারছি না। এদের দুজনের মধ্যে এত অন্তরঙ্গতা, এত সখ্যতা, এত ভালোবাসা, এটা আমরা বুঝতে পারবো না। শ্রীরামকৃষ্ণ বলছেন, হ্যাঁ গা, কুক সাহেব নাকি একজন এসেছে। এই কুক হচ্ছেন জোসেফ কুক, একজন আমেরিকান মিশনারি। ওই সময়টাতে যখন এই শ্রীরামকৃষ্ণের সঙ্গে কেশবচন্দ্রের দেখা হয়েছে, সেই সময় কুক, তিনি ভারতবর্ষে এসেছিলেন খ্রিস্টান ধর্ম প্রচার করার জন্য। মিশনারি, খ্রিস্টান মিশনারি ছিলেন। তিনি ভারতে এসেছিলেন খ্রিস্টান ধর্ম প্রচারের জন্য। তাই শ্রীরামকৃষ্ণ সব দিকে নজর খবর আছে। কুক সাহেব এসছে সেটা জানেন উনি, কারণ কদিন আগে কেশব সেন শ্রীরামকৃষ্ণকে নিয়ে গঙ্গা বক্ষে লঞ্চে করে ভ্রমণ করেছিলেন। তখন সেই লঞ্চের মধ্যে দেখেছিলেন ওই কুক সাহেবও এসেছে, মিশনারি, খ্রিস্টান মিশনারি। কেশব সেন যেহেতু ওখানে গেছেন, তিনিও এসেছেন, কুক সাহেব। তাই শ্রীরামকৃষ্ণ বলছেন, হ্যাঁ গা, কুক সাহেব নাকি একজন এসেছে, সে নাকি খুব লেকচার দিচ্ছে। মাস্টার কেশব সেন আমাকে জাহাজে করে তুলে নিয়ে গেছিল, লঞ্চে করে আমাকেও নিয়ে গেছিল। কুক সাহেবও সেখানে ছিল। মাস্টার আগে আমি এরকম শুনেছিলাম বটে, কিন্তু আমি তার লেকচার শুনি নাই, আমি তার বিষয় বিশেষ জানি না। মাস্টার সাহেব বললেন, হ্যাঁ আমি শুনেছি যে কুক সাহেব একজন এসছেন, ধর্মপ্রচারক, খ্রিস্টান ধর্মপ্রচারক। তার সম্পর্কে আমার কিছু বিশেষ ধারণা নেই, আমি বিশেষ জানি না। এই কথাটা মাস্টারমশাই বললেন শ্রীরামকৃষ্ণ। এখন মাস্টারমশাই সত্যি জানেন না বলেই কিছু বলছেন না। এখন যদি আমরা হতাম, আমরা কিছুই জানি না, কিন্তু অনেক কিছু বানিয়ে বানিয়ে বলবো। হ্যাঁ, এ হয়েছে, সে হয়েছে, অমুক তমুক, কেশব সেনের সঙ্গে পরিচয়, কত কথা যে বলতাম তার হিসেব নেই। মাস্টারমশাই একজন স্বচ্ছ মানুষ, সত্যনিষ্ঠ মানুষ। তিনি বললেন, আমি শুনেছি যে তিনি এসেছেন, জোসেফ কুক কলকাতায় এসেছেন, তার সম্পর্কে আমি জানি না কিছু। বাড়িয়ে কিছু বললেন না। এটা হচ্ছে মাস্টারমশাইয়ের একটি বৈশিষ্ট্য। সত্যনিষ্ঠতা তো তখনকার দিনের মানুষের ছিল। এরা যারা শ্রীরামকৃষ্ণের পার্ষদ হবেন, একজন প্রধান পার্ষদ মাস্টারমশাই। মাস্টারমশাইয়ের নাম হচ্ছে মহেন্দ্রনাথ গুপ্ত। আগে বলে এসছি আপনাদের কাছে, মহেন্দ্রনাথ গুপ্ত। এই মহেন্দ্রনাথ গুপ্তই কিন্তু কথামৃত লিখেছেন এবং সারা পৃথিবীতে শ্রীরামকৃষ্ণের কথা প্রচার করেছেন। শ্রীরামকৃষ্ণের কথা সারা পৃথিবীতে প্রচার করেছেন দুজন প্রধানত, আরো কেউ কেউ থাকবেন, প্রধানত দুজন। একজন হচ্ছেন মহেন্দ্রনাথ মাস্টারমশাই শ্রীম, আর একজন হচ্ছেন নরেন্দ্রনাথ। দুই নাথ, উনি মহেন্দ্র, ইনি নরেন্দ্র। এই দুজনেই এরা শ্রীরামকৃষ্ণকে জগতের সামনে প্রচার করেছেন, মহেন্দ্র আর নরেন্দ্র। এই কথামৃতের মধ্যে একটা পাবো, একটা জায়গায় পাবো, এই দুজনকেই পাবো, মহেন্দ্র
এবং নরেন্দ্র। নরেন্দ্র হচ্ছেন আমাদের স্বামী বিবেকানন্দ, আর মহেন্দ্র হচ্ছেন আমাদের মাস্টার মশাই শ্রীমহ, যিনি কথামৃতে লিখেছেন। আজকে এই দুজনের প্রসঙ্গ করে আমরা এখানে আমাদের কথা শেষ করছি। আগামী সপ্তাহের শুক্রবারে আমি ঢাকাতে থাকবো না, দীক্ষার জন্য আমাকে বাইরে যেতে হবে। সেই জন্য আগামী শুক্রবার আমি কথামৃত ক্লাস নিতে পারবো না, কিন্তু আপনারা অবশ্যই আসবেন, মায়ের কাছে ঠাকুরের কাছে আসবেন, মন্দিরে আসবেন, বসবেন। কিন্তু সেদিন আমি থাকতে পারছি না। আমাদের আবার পরে দেখা হবে, আবার হয়তো অগাস্ট মাসের 10 তারিখের পরে, 11 তারিখের পরে আমার সঙ্গে দেখা হবে, মানে আমি আমার কথামৃত ক্লাস এখানে নিতে পারবো। আজকে এখানেই আমি শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সবাই মিলে, পরিবারের সবাই মিলে ভালো থাকুন, আনন্দে থাকুন, এটি আমার ভগবানের কাছে প্রার্থনা।